আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। এই মুহূর্তে ইরান ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের নামান্তর। ভিউয়ার্স, আমাদের হাতে এসেছে এমনই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপর জানাবো, আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। এদিকে লেবাননে হাসপাতালে ইসরায়েলি হামলা, রকেট ছুড়ে হিজবুল্লাহর জবাব। আরও জানাবো, কিয়েভ বলছে চলমান যুদ্ধে রাশিয়া 93 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হত্যা করেছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর 24 ঘণ্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত আনার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ওই ঘটনার পর থেকে গুঞ্জন উঠেছিল যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এতদিন এই প্রসঙ্গে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি জেরুজালেম। শনিবারের ভাষণে প্রথম এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর এক সরকারি সফরে কাতার গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমানি। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণের আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। তিনি এক এক্স বার্তায় লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। পার্স টুডে রিপোর্ট অনুযায়ী মোজতাবা আমানি আরও বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে। আমানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ অস্তিত্ব ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দিবে না। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এই অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি 4 অক্টোবর শুক্রবার লেবানন সফর করেন। তিনি এমন সময় বৈরুতে অবতরণ করেন যখন ইহুদিবাদী ইসরায়েল বৈরুত বিমানবন্দরে যে কোনো ইরানি বিমানগুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল। গাজায় আগ্রাসন শুরু করার 1 বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ের বেশে বেরিয়ে আসতে পারেনি। এমন একটি অবস্থায় ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। অবশ্য সায়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাত এবং লেবাননের আবাসিক এলাকাগুলোর ওপর ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে বীরবিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন।
লেবাননে হাসপাতালে ইসরায়েলি হামলা, রকেট ছুড়ে হিজবুল্লাহর জবাব। দক্ষিণ লেবাননের বিনতে জাবিল শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। গতরাতে বিনতে জাবিল শহরের শহীদ সালাহ গান্দুর হাসপাতাল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়। এর ফলে 9 জন লেবাননি মারাত্মক আহত হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি বাহিনী ইচ্ছে করেই লেবাননি ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের হামলায় পর্যন্ত ইসলামী ত্রাণ সংস্থার 11 জন ত্রাণকর্মী শহীদ হয়েছেন। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল আগ্রাসনের জবাবে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। গতরাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে 70টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন অবস্থানে 23টি অভিযান পরিচালনা করেছেন তারা। গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গত প্রায় 1 বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে লেবাননের হিজবুল্লাহ। এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভ বলছে, চলমান যুদ্ধে রাশিয়া 93 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হত্যা করেছে। প্রতিপক্ষের হাতে 93 জন যুদ্ধবন্দী হত্যার তথ্য প্রমাণ জোগাড় করেছে ইউক্রেন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন সংশ্লিষ্ট যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা কথা জানান। প্রধান কৌশলের কার্যালয়ের যে দপ্তর সশস্ত্র সংগ্রাম সংশ্লিষ্ট অপরাধের তদন্তের দায়িত্ব রয়েছে, সে দপ্তরের প্রধান ইউরিও বেলুসভ 4 অক্টোবর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে সর্বসাম্প্রতিক সংখ্যাটি জানান। ইউক্রেনের একাধিক টেলিভিশন চ্যানেলকে একীভূত করেছে এমন একটি নেটওয়ার্ক হল ইয়েদোনিয়াত নহবাইতে। এই নেটওয়ার্ককে বেলুসভ বলেন, যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে এমন 93 জন যুদ্ধবন্দীর বিষয়ে এখন আমাদের কাছে তথ্য রয়েছে। বেলুসভ জানান, এসব হত্যার 80% এই বছরের ঘটনা। তবে গত বছরের নভেম্বর থেকে এ ধরনের হত্যার সংখ্যা বাড়তে শুরু করে, যখন আমাদের দেশের যুদ্ধবন্দীদের প্রতি রুশ সেনা সদস্যদের মনোভাব নেতিবাচক পরিবর্তন দেখা দেয়। দপ্তরের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি সরকারি বিবৃতি অনুযায়ী দনতস্ক অঞ্চলের পকভরস্ক জেলার মাইকেলেভকা ও সুখি ইয়ার গ্রামের কাছাকাছি জায়গায় রুশ বাহিনী প্রতি 16 জন যুদ্ধবন্দীকে হত্যা করেছে। বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা যায় একটি জংলা জায়গা থেকে রুশ সেনাদের হাতে সদ্য আটক ইউক্রেনের সেনারা বের হয়ে আসছেন। ভিডিওর পরের অংশটি দেখে মনে হয়েছে বন্দীদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানোর পর রাশিয়ার সেনারা তাদের ওপর এলোপাথারি গুলি চালিয়েছে। তারপর ভিডিওতে দেখা যায় রুশ সেনারা এগিয়ে এসে যারা শুধু আহত হয়েছিলেন তাদেরকে আবারও কাছ থেকে মেশিন গান দিয়ে গুলি করছে। এই ভিডিওগুলো সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী আত্মসমর্পণ করা সেনাদের হত্যা করা যুদ্ধ অপরাধের শামিল। ইউক্রেনের মানবাধিকার বিষয়ক কমিশনার দেমিত্র লুবিনেস জানান, তিনি জাতিসংঘ ও রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি উভয়ের সাথেই মৃত্যুর বিষয়ে যোগাযোগ করেছেন। এসব ঘটনায় জেনেভা কনভেনশনের লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই চুক্তির মাধ্যমে যুদ্ধের সময় বন্দীদের সাথে কী ধরনের আচরণ করা যাবে ও যাবে না তা নির্ধারণ করা হয়। ভয়েস অব আমেরিকা। সর্বশেষ জানাবো, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে অপহরণ করে অবৈধভাবে আটক করা হয়েছে। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। গান্দাপুর রাতে ইসলামাবাদে পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারী নেতৃত্ব দেন। পুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ার গ্যাস ব্যবহার করেছে।